নমস্কার। আজকে কথা বলবো মিসক্যারেজ বা অ্যাবর্শন নিয়ে। এটা এমন একটি টার্ম, ইট ইজ যেটা রিলেট করে টু ইমোশনাল সেটব্যাক, এবং যারা নতুন প্রেগন্যান্সি এক্সপেক্ট করছেন তাদের কাছে মিসক্যারেজ অবশ্যই একটা টার্ম রিলেটেড টু সেটব্যাক, বা আগে যারা খুশি ছিলেন, এই হ্যাপিনেস ইজ গেটস কনভার্টেড into emotional setback বা very sadness, not only for যারা নট অনলি ফর মাদার বা এন্টার ফ্যামিলির জন্য। তো আজকে কথা বলবো যে মিসক্যারেজের বিভিন্ন কারণ, বা মিসক্যারেজ বলতে কি বোঝায়, এবং মিসক্যারেজের কি করে প্রিভেন্ট করবেন বা পরবর্তীকালে কিভাবে ট্রিটমেন্ট করবেন, এইসব বিষয়গুলো। তো প্রথমত, যে মিসক্যারেজ বলতে বোঝায় যে যে কোনো প্রেগনেন্সি যে লস হয়ে যায় বাই এনিওয়ে, কিছু যে কোনো কারণই হোক, যে প্রেগনেন্সি যেটা লস হয়ে যাচ্ছে 20 সপ্তাহ বা 24 সপ্তাহ আগে, বিফোর যেটা আমরা বলি যে ফিটাল ভায়াবিলিটি, মানে বাইরে এসে বাচ্চা নিজে থেকে সার্ভাইভ করার আগে স্টেজে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, তাকে আমরা বলি মিসক্যারেজ। সেটা নর্মালি আমরা বলি 5 মাস, 20 থেকে 24 সপ্তাহ আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি মিসক্যারেজ। তো মিসক্যারেজে নর্মালি যেটা হয় যে অধিকাংশই সবাই কমপ্লেন করে যে হঠাৎ করে যে ভ্যাজাইনাল ব্লিডিং শুরু হয়ে গেল, বা পেটে একটা ক্র্যাম্প শুরু হয়ে গেল, বা কিছু কিছু টাইমে দেখা যায় যে অ্যাজ সাচ কোনো সিমটম নেই, বাট আলট্রাসাউন্ড করে দেখা গেল যে বাচ্চার যে হার্টবিট আগে ছিল, এখন সেই হার্টবিট আর আলট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে না। তো এই এনটিটিকে বলা হয় যে মিসক্যারেজ। তো অনেক ধরনের এনটিটি আছে, বাট এটা দু ধরনের, একটা যেটা হচ্ছে ব্লিডিং ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন, আর একটা যেটা হচ্ছে হঠাৎ করে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে হার্টবিট যেটা আগে ছিল সেটা আর নেই। তো এখন মিসক্যারেজের পার্সেন্টেজ কিরকম, নর্মালি যে ধরুন মিসক্যারেজের পার্সেন্টেজ অ্যারাউন্ড 10 to 15%। তো 10 to 15% মানে যে 100 জন যদি প্রেগনেন্সি, 100 যদি প্রেগনেন্সি আমরা ধরি, তার মধ্যে 10 থেকে 15% প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যায়। তো কেন? তো মিসক্যারেজ ইট ইজ যে এটা হচ্ছে নেচার্স ওয়ে, মানে এই যে নেচার্স ওয়ে, যে যে ক্রোমোজোমালি অ্যাবনর্মাল যে প্রেগনেন্সি, সেই প্রেগনেন্সি আর এগোয় না, মানে হচ্ছে যে যেটা আসে সেটা নষ্ট, নিজে থেকেই নেচার নষ্ট করে দেয়। তো সেই কারণে এছাড়া অন্য কারণ আছে তো, বাট এটা প্রধানত একটা মেনলি যে ক্রোমোজোমালি অ্যাবনর্মাল প্রেগনেন্সি, আর আস্তে আস্তে বাড়ে না পেটের মধ্যে। তো তার জন্য 10 থেকে 100 জনের মধ্যে 10 থেকে 15% প্রেগনেন্সি লস হয়ে যায়। তো মিসক্যারেজ যেমন আমি বললাম যে 20 থেকে 24 সপ্তাহ পর্যন্ত প্রেগনেন্সি লস হয়, এটা ভাগে আমরা ভাগ করা হয়। যে ধরুন ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, ধরুন প্রথম 3 মাসে যদি প্রেগনেন্সি লস হয়ে যায়, তাকে আমরা বলি যে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, প্রথম 3 মাস। এবং তারপরে যদি 3 মাসের পর থেকে 5 মাস পর্যন্ত যদি প্রেগনেন্সি লস হয়ে যায়, তাকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ। তো এই দু ধরনের মধ্যে মোস্ট কমন হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, মানে প্রথম 3 মাসের মিসক্যারেজ মোর কমন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যখন এনটিটি আছেন, অনেকে কমপ্লেন করে রেকারেন্ট মিসক্যারেজ, মানে ধরুন একবার মিসক্যারেজ হলো, আরেকবার মিসক্যারেজ হলো, তারপরের বার আবার প্রেগনেন্সি ট্রাই করলেন, মিসক্যারেজ হলো, তো এটা বলা হয় রেকারেন্ট মিসক্যারেজ। এর পার্সেন্টেজ খুবই কম, যেমন 1 to 2% ক্ষেত্রে রেকারেন্ট মিসক্যারেজ হয়। তো এবার আসি কারণে, যে কি কি কারণে মিসক্যারেজ হয় সেটাও যেমন আমরা ডিভাইড করব। যে ধরুন ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসের মিসক্যারেজের যা কারণ, 3 মাস থেকে 5 মাসের মিসক্যারেজের কারণ আলাদা। তো প্রথম 3 মাসের কারণ হচ্ছে ধরুন অ্যাডভান্স ম্যাটার, যে মায়ের যদি খুব বয়স বেশি হয়ে যায়, ধরুন 35 বছরের বা বেশি হয়, তখন হচ্ছে যে চান্স থাকে যে বাচ্চার ক্রোমোজোমাল প্রবলেম, সেটা কারোর হাতে থাকে না, কিন্তু বয়স বেশি হলে বাচ্চার যদি ক্রোমোজোমাল কোনো প্রবলেম থাকে, তখন মিসক্যারেজের একটা কারণ থাকে। এছাড়া যেটা হচ্ছে যে ধরুন থাইরয়েডের সমস্যা আছে, বা সেটা ওষুধ মানে খান না, বা থাইরয়েড আনডিটেক্টেড থাইরয়েডের কোনো প্রবলেম আছে, বা ডায়াবেটিস, সুগার আনকন্ট্রোল, পলিসিস্টিক ওভারিতে অনেক সময় হয়, বা যদি ওভারওয়েট, মাদারের যদি খুব ওভারওয়েট থাকে, তখন মিসক্যারেজের চান্স অনেক সময় বেশি থাকে। এছাড়াও যদি ক্রনিক ডিজিজ, যেমন ধরুন কিডনির সমস্যা, বা যদি লিভার হার্টের সমস্যা, বা এছাড়া কোনো ব্লাড
শরীরে অন্য কোনো ক্রনিক কোনো ডিজিজ যে খুব সিভিয়ার, তার জন্য অনেক দিন ধরে ভুগছেন বা ওষুধ খেতে হচ্ছে, এগুলো একটা মিসক্যারেজের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া কিছু কারণ আছে যেটা আমরা মেডিকেল টার্মসে বলি যে অ্যাপলা, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এক্ষেত্রে কি হয় যে মায়ের থেকে বাচ্চার মধ্যে যে রক্ত শিরার মাধ্যমে যে ব্লাড যায় মায়ের থেকে বাচ্চার মধ্যে, সেখানে রক্ত জমাট বেঁধে যায় কিছু কারণে। তো সেখানে হচ্ছে সে কারণে বাচ্চার কাছে রক্ত যেতে পারে না, সেই জন্য মিসক্যারেজ হয়ে যায়। তো এটা হচ্ছে মোটামুটি যে ফার্স্ট টাইম যে প্রথম 3 মাসের মিসক্যারেজের কারণ। 3 মাস থেকে 5 মাসের কারণ যেটা হচ্ছে যে ধরুন ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন, সেটা মায়ের শরীরে কিংবা জরায়ুর মধ্যে ইনফেকশন হলে মিসক্যারেজের চান্স বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে জরায়ুর মুখের উইকনেস। এবার জরায়ুর মুখ যেটা আমরা বলি সার্ভিক্স, তো এই সার্ভিক্সের উইকনেসও একটা কারণ। সার্ভিক্সের উইকনেস অনেকভাবে হতে পারে, যেমন হচ্ছে জেনেটিক কিছু রিজনস থাকে, যেমন মাসেল, জেনেটিক কিছু মাসেল উইকনেস থাকে, সেগুলোতে জরায়ুর মুখটা খুব উইক থাকে, যার জন্য প্রেগন্যান্সি ধরে রাখতে পারেন না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জেনেটিক নয়, হয়তো আগের অনেকবার কোনো জরায়ুতে অপারেশন হয়েছে, সেই কারণে জরায়ুর মুখে উইকনেস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে অনেক সময় দেখা যায় যে জরায়ুর মুখটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং প্রেগন্যান্সি আস্তে আস্তে জরায়ু থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। তো এক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য একটা স্টিচ দেওয়া হয়, যাকে বলা হয় ম্যাকডোনাল্ড স্টিচ। ওই স্টিচটা জরায়ুর মুখে দিয়ে দিলে যেটা হয় যে প্রেগন্যান্সি অনেক দিন থেকে যায় এবং উইকনেসটা ওভারকাম করা যায়। এছাড়াও যেটা হচ্ছে যে কোনো কনজেনিটাল যে জরায়ু, ইউটেরাসের অনেক সময় কনজেনিটাল অনেক অ্যাবনর্মালিটি থাকে। যে কনজেনিটাল মানে হচ্ছে যে ধরুন জন্মগত আর কি, যে যেমন জরায়ুর মধ্যে একটা দেওয়াল থাকে যেটা আমরা বলি সেপ্টাম, ইউট্রাইন সেপ্টাম, বা ইউট্রাসের বডিটা যেটা একটা, সেটা দুটো হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। তার জন্য কি হয় যে জরায়ুর মধ্যে জায়গাটা অনেক কম থাকে, প্রেগনেন্সি বেড়ে ওঠায়, যার জন্য মিসক্যারেজ হয়ে যায়। এবং অন্যান্য রিজন যেটা হচ্ছে যে ধরুন জরায়ুতে অনেক ফাইব্রয়েডস আছে বা টিউমার আছে, তখনও জরায়ুর ভেতরে পলিপ আছে, তখনও জরায়ুর ভেতরে জায়গাটা কম থাকে, যার ফলে মিসক্যারেজ হয়। এছাড়াও দেখা গেছে যে এত কিছু কারণ থাকার পরেও অনেক সময় দেখা যায় যে অ্যাজ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা আমরা বলি ইডিওপ্যাথিক, যে অ্যাজ কোনো কারণ নেই বাট মিসক্যারেজ হচ্ছে। এরপর আসি যে কিছু মিসক্যারেজ নিয়ে কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকেই ভাবেন যে ধরুন আমরা বাইরের খাবার খেলাম তার জন্য মিসক্যারেজ হয়ে গেল, বা হচ্ছে অনেক দূরে ট্রাভেল করলাম বা কিছু একটু যোগা বা লাইটে হাঁটাচলা করলাম তার জন্য মিসক্যারেজ। এর জন্য কিন্তু বাইরের খাওয়া বা একটু হাঁটাচলা করা বা একটু বেড়াতে যাওয়া বা ট্রাভেল করা, এর জন্য কিন্তু মিসক্যারেজ হয় না। এবারে আসি যে মিসক্যারেজ এই যে বললাম, এরপর কি করবেন। প্রথম প্রিভেন্ট করার জন্য প্রিভেন্টিভ মেজার্স কি নেবেন। অবশ্যই তো ডক্টরের কাছে ভিজিট করবেন, এবং আপনাদের তরফ থেকে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে প্রপার এজে প্রেগন্যান্সি প্ল্যান করা, less than 35 ইয়ার। যারা খুব ওবেজ, বডি ওয়েট খুব বেশি আছে, তারা বডি ওয়েট নর্মালাইজ করে কিছুটা টাইম নিয়ে, ধরুন 6 মাস 1 বছর টাইম নিয়ে যদি বডি ওয়েট রিডিউস করতে পারেন, রিডিউস করে প্রেগন্যান্সি নিন। ফলিক অ্যাসিড বলে একটি ওষুধ আছে যেটা হচ্ছে যে খুবই ভাইটাল, সেটা ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম পার ডে। প্রেগন্যান্সি কনসিভ করার 1-2 মাস আগে থেকে শুরু করতে পারলে ভালো, এবং তারপরে প্রেগন্যান্সি যতদিন না প্রেগন্যান্সি আসছে সেটা আপনারা কন্টিনিউ করবেন ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিডটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে আপনাদের যেমন বললাম যে যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, যেমন থাইরয়েড, সুগার বা হচ্ছে অন্য কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজ, সেটার জন্য অবশ্যই রেসপেক্টিভ ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে সেই ব্লাড সুগার লেভেল ঠিক করা বা থাইরয়েডের প্রবলেম ঠিকঠাক করে তারপর প্রেগন্যান্সি নেওয়াটাই উচিত। যদি ইউট্রাসের মধ্যে কোনো টিউমার থাকে, ফাইব্রয়েড, সেটা রিমুভ করে প্রেগন্যান্সি নেওয়াটাই বেটার। বা হিস্ট্রোস্কোপি বলে একটি ইনস্ট্রুমেন্ট, যে প্রসিডিওর আছে, যেটার মাধ্যমে ইউট্রাসের মধ্যেকার যদি কোনো দেওয়াল থাকে, সেপ্টাম যেটা আমরা বলি, সেটা রিমুভ করিয়ে তারপর প্রেগন্যান্সি নেওয়াটা বেটার। এবং এছাড়া এগুলো অনেক সময় যেটা আমরা বলি যে ইমিউনোলজিক্যাল, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে যার জন্য যে ব্লাড ভেসেল যেটা মায়ের থেকে বেবির
ব্লাড ভেসেলের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, সেটা প্রিভেন্ট করার জন্য অনেক সময় ইকোস্প্রিন টাইপের ওষুধ দেওয়া হয় এবং অন্যান্য ব্লাড থিনার্সও দেওয়া হয় যে যাতে সেই রক্ত জমাট না বাঁধে। তো এগুলো হচ্ছে যে প্রিভেন্টিভ মেজার, যেগুলো আপনারা পরবর্তী একবার দুবার মিসক্যারেজ হয়ে বা প্রথমবার হওয়ার পরে অবশ্যই এই ফ্যাক্টরগুলো খুব দেখা উচিত এবং দেখে তারপরে পরবর্তী প্রেগনেন্সি প্ল্যান করবেন। তো এরপরে অনেকেই একটা কোয়েশ্চেন থাকে যে একবার বা দুবার এই যে মিসক্যারেজ বা তিনবার ধরুন কারো মিসক্যারেজ হয়, তো এরপর পরবর্তী চান্সেস অফ প্রেগনেন্সি কিরকম? অবশ্যই পরবর্তী চান্সেস অফ প্রেগনেন্সি খুবই হাই, এবং 70 to 90% পরবর্তীকালে কিন্তু নর্মাল প্রেগনেন্সি তাদের চলে আসে। তো অবশ্যই যেটা প্রথম স্টেটমেন্টে যেটা বললাম যে অনেকেই এটা সেটব্যাকে চলে যান বা একটা খুব ডিসহার্টেনিং একটা ব্যাপার যে এরকম মিসক্যারেজ হয়ে গেল, বাট অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আপনাদের রাখতে হবে এবং যে যে মেজার্স গুলো বললাম সেগুলো তো অবশ্যই নেবেন। তার সঙ্গেও ইভেন দেখা গেছে ইভেন উইথ নো ট্রিটমেন্ট, ধরুন কোনো কারণ পাওয়া গেল না, বাট ইভেন উইথ নো ট্রিটমেন্ট যে কিছু বেসিক মেজার্স ফলো করলেই কিন্তু পরবর্তীকালে নর্মাল প্রেগনেন্সি চলে আসে। তো অবশ্যই মেধাগুলো খেয়াল রাখবেন এবং আশা করব পরবর্তীকালে কোনো এই ধরনের সমস্যা হলে এইভাবে ইনভেস্টিগেশন করে পরবর্তীকালে প্রেগনেন্সি প্ল্যান করলে অবশ্যই আপনাদের সুবিধা হবে। নমস্কার।